প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে। তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এবিটিএ টেস্ট পেপার যেটা 2025-এ প্রকাশিত হয়েছে, সেখানকার নিউট্রিশন পেজের AC 1-2-3-তে যে নিউট্রিশন পেজটি দেওয়া রয়েছে, সেটি সম্পূর্ণ এসএকিউ ও এমসিকিউ আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। অলরেডি প্রিভিয়াস দুটো পেজের ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে, সেগুলো চাইলে দেখে নিতে পারো। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে, কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে? অপশান চারটে যেটা রয়েছে অগ্নাশয়, লালাগ্রন্থি, যকৃৎ আর আন্তিগ্রন্থি। আমরা এখানে অ্যাট এ গ্ল্যান্স শুধুমাত্র অপশানগুলো দেখতে পারবো। তোমাদের যাদের করা হয়ে গেছে পেজটা, তারা নিজেদেরকে টেস্ট করতে পারবে যে কতটা মনে রয়েছে, বা এক্সামের আগেও তোমরা ভিডিওগুলো চালিয়ে নিজেদেরকে টেস্ট করে নিতে পারবে। তো এখানে যে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান সি, যকৃৎ। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, সেটা রয়েছে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ। বন্ধুরা, এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে, প্রত্যেকটাতেই এটিপি লাস্টের দুটোতে রয়েছে, আর একটাতে এটিপি জল, একটা এটিপি ল্যাকটিক অ্যাসিড রয়েছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, H2O ও এটিপি। কেন তোমাদের এইটা হবে আমি একটু বলি। দেখো, যে বিক্রিয়া পথে গ্লুকোজ বা গ্লাইকোজেন কলাকোষের সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং তার সাথে এটিপি উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। তো আমাদের অপশান অনুযায়ী কোথাও ল্যাকটিক অ্যাসিড আছে, পাইরুভিক অ্যাসিড নেই, তাহলে কি করে এটিপি আর ল্যাকটিক অ্যাসিড হয়? সুতরাং H2O, জল তো নির্গত হয়, তাই জল আর এটিপি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো কাইলোমাইক্রন, কেরাটিন, অ্যামিনো অ্যাসিড আর ফেরাটিন। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, কাইলোমাইক্রন। পরের প্রশ্নটা দেখব, বিএমআর নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর সকলেই জানো, সঠিক উত্তর বেনেডিক্ট রথ। আচ্ছা, বোম ক্যালোরিমিটারের সাহায্যে কি করা হয়? আমরা প্রিভিয়াস পেজে করেছি, কমেন্ট সেকশানে জানাও। পরের প্রশ্ন রয়েছে, রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে হাইপারগ্লাইসিমিয়া না হাইপোগ্লাইকোসুরিয়া না ইউরেমিয়া? এখানে চারটে অপশানের মধ্যে সকলেই পেরে গেছো, হাইপারগ্লাইসিমিয়া। পরের প্রশ্ন রয়েছে, ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় সেই কোষটার নাম জানতে চাওয়া হয়েছে। অগ্নাশয় কোষে অগ্নাশয়ের বিটা কোষ, ডেল্টা কোষ, ক্ষুদ্রান্তের গবলেট কোষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়ের বিটা কোষ। পরের প্রশ্ন যেটা সেটা রয়েছে, ব্রুনার গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? যারা দিতে পারছো না তারা অবশ্যই দেখে নাও। সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্ষুদ্রান্তে। পরের কোশ্চেন রয়েছে, তাপ সহনকারী ব্যাকটেরিয়াদের কি বলা হয়? এখানে যে তাপ সহনকারী অর্থাৎ সহ্য করতে পারে, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে সাইক্রোফিলিক। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ কত? বন্ধুরা, এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে 25, 45, 65 আর 80 কিলো ক্যালোরি, এর মধ্যে সঠিক উত্তর 65 কিলো ক্যালোরিটা হওয়া যুক্তিযুক্ত। যদিও বা মায়ের 100 গ্রাম দুধের মধ্যে 67 থেকে 71 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, কিন্তু এখানে সেরকম উল্লেখ কিছু নেই। তাই জন্যে আমরা 67-এর কাছাকাছি যেটা 65 সেটাকেই ধরে নেব। তো গরুর 100 গ্রাম দুধে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় সেটা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা, আর না জানলে জেনে নাও। পরের প্রশ্ন রয়েছে, গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? বন্ধুরা, এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তোমরা যারা জানো না তারা দেখে নাও, মনে রাখো। সঠিক উত্তরটি হবে হেলিকোব্যাক্টার পাইলোরি। পরের প্রশ্ন যেটা সেটা দেখব আমরা, অ্যাফোনিয়া কি? শিশুর খাদ্য গ্রহণে অনীহা, শিশুর খাদ্যে অ্যালার্জি, শিশুর রক্ত বমি করা বা শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বেরোনো। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বেরোনো। পরের প্রশ্ন রয়েছে,
কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈহিক ওজন কতটা থাকে? এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2.5 কেজির কম, যেটা অপশান এ সেইটা। পরের প্রশ্ন দেখব যে 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি কতটুকু কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন হয়? এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্লাস 600 কিলো ক্যালোরি, মানে যা লাগে তার থেকে আরও এক্সট্রা 600 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। পরের প্রশ্ন রয়েছে কোলস্ট্রাম পান করলে শিশুর শরীরে কোন ভিটামিন সঞ্চিত হয়? অপশান 4টের মধ্যে এ, বি, সি আর ডি রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এই ভিটামিন এ শিশুর যকৃতে সঞ্চিত হয়। পরের কোশ্চেন যেটা সেটা রয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প, ইংরেজিতে আইসিডিএস, এটা চালু হয় কবে? এটি চালু হয় 1975 সালে। পরের প্রশ্ন রয়েছে খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটা হয় সেটা কোনটা? এইখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, ল্যাথারিজম হবে সঠিক উত্তর, 3 নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে 100 গ্রাম ওজনের একটা পাকা কলার তাপন মূল্য কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই 4টে অপশানের মধ্যে 116.3 কিলো ক্যালোরি প্রতি 100 গ্রাম। পরের প্রশ্ন যেটা সেটা দেখব আমরা। পরের প্রশ্নটা রয়েছে শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সাথে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1 লক্ষ আইইউ। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? অলরেডি আমরা আগেও করেছি এটা, সঠিক উত্তর হয়ে যাবে 7 এপ্রিল। পরের প্রশ্ন দেখব যে NAPPNB এর প্রাপক কারা? এটা আগেও আমরা পেয়েছি, এটা 1 থেকে 5 বছর বয়সের শিশুরা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার প্রবর্তিত সার্টিফিকেট মার্ক কোনটা? এখানে যে কোশ্চেনগুলো অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক হবে যেটা সেটা হচ্ছে আগ মার্ক। এই হয়ে গেল তোমাদের এসএকিউগুলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। অনেকে দেখছো লাইক করছো না, সাবস্ক্রাইবও করছো না, তোমাদের কাছে অনুরোধ অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এসএকিউগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি রয়েছে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো? সংশ্লেষিত ও খাদ্যে গৃহীত অ্যামিনো অ্যাসিড দেহে ব্যবহারের পরে যে পরিমাণ সঞ্চিত থাকে তাকে অ্যামিনো অ্যাসিডের ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ট্রান্স অ্যামিনেশন কাকে বলে? যে পদ্ধতিতে ট্রান্স অ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডের অ্যামিনো মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্স অ্যামিনেশন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ডিঅ্যামিনেশন কাকে বলে? যে পদ্ধতিতে যকৃতের ডিঅ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে যকৃতে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক অপসারিত হয় তাকে ডিঅ্যামিনেশন বলা হয়। পরের প্রশ্ন এসডিএ কাকে বলে? খাদ্য গ্রহণের পর দেহের বিপাক ক্রিয়ার বৃদ্ধি ঘটে এবং তাপ উৎপাদন বৃদ্ধি পায়। খাদ্য গ্রহণের ঘণ্টাখানেকের মধ্যেই এই তাপ উৎপাদন শুরু হয় এবং তৃতীয় ঘণ্টার এর সর্বাধিক হয়। খাদ্য গ্রহণের পর খাদ্যের এই জাতীয় উদ্দীপক ধর্মী ক্রিয়ার ফলে মৌলবিপাক ঊর্ধ্বে দেহে তাপ উৎপাদন হয়, তাকে এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বলা হয়ে থাকে। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব আমরা, পিএআর কাকে বলে? পিএআর এর পুরো কথাটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। এর বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে কার্য অনুপাত, কায়িক কার্য অনুপাত। বিশ্রামরত অবস্থায় এবং কায়িক শ্রমরত অবস্থায় ব্যয়িত শক্তির পরিমাণ বিএমআর এর গুণিতকে প্রকাশ করা হয়, একে পিএআর বলা হয়, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পরের প্রশ্ন যেটা রয়েছে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে অ্যামিনো অ্যাসিড গ্লুকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজে রূপান্তরিত হতে পারে তাকে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপগুলি গ্লুকোজেনেসিসের সময় ইউরিয়াতে মিশে যায়, যার ফলে এগুলিতে আর পুনরায় ব্যবহার করা যায় না। পরের প্রশ্ন রয়েছে এফটিটির কি? এফটিটির সম্পূর্ণ নাম হলো ফেলিয়ার টু থ্রাইভ, অর্থাৎ বাংলায় শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতা, একেই ফেলিয়ার টু থ্রাইভ সমস্যা বলা হয়। পরের প্রশ্ন রয়েছে জিওআর এর সম্পূর্ণ নাম কি? গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স। এটি হলো শিশুর আহারজনিত সমস্যা, খাদ্য উগড়ে ফেলে
বমি বমি ভাব হয়, খাদ্য অন্ননালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করার পরিবর্তে বিপরীতগামী হয়, অর্থাৎ উপরের দিকে উঠে আসে, ঢেকুর ওঠে, তো সেইটাকে জিওআর বলা হয়। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব। ভিনিগারের রাসায়নিক নাম ও ফর্মুলা জানতে চাওয়া হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। পরের প্রশ্ন রয়েছে পাস্তুরাইজেশন কাকে বলে? বিজ্ঞানী লুই পাস্তুর বর্ণিত যে পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগের দ্বারা তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলি ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলে। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর 1864 খ্রিস্টাব্দে এই পদ্ধতি আবিষ্কার করেন বলে একে পাস্তুরাইজেশন বলা হয়। আর এর দ্বারা দুধ সংরক্ষণের করা হয়ে থাকে। আর এর 4টে পদ্ধতি আছে। বন্ধুরা, যদি জানো পাস্তুরাইজেশনের দুধ সংরক্ষণ করার যে 4টে পদ্ধতি, তাহলে কমেন্ট সেকশানে জানিও। পরের প্রশ্ন রয়েছে গ্লাইকোসুরিয়া কাকে বলে? কিডনির গ্লুকোজ পুনরায় শোষণ করতে যখন পারে না, তার ফলে তা প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়ে যায়। প্রস্রাবের অস্বাভাবিক পরিমাণে গ্লুকোজ নির্গত হওয়াকে গ্লাইকোসুরিয়া বলা হয়ে থাকে। বাণিজ্যিক ওআরএসের উপাদানগুলি জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যিক ওআরএসের উপাদানগুলি হলো 1 লিটার জলের হিসাবে যদি হয়, গ্লুকোজ থাকে 13.5 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড থাকে 2.6 গ্রাম। কোনো ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড 2.5 বা 6 হতে পারে, এই দুটোর মধ্যে একটু কন্ট্রোভার্সি আছে। ট্রাইসোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম আর পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম। এগুলো সবই 1 লিটার জলের সাপেক্ষে। বাড়িতে ওআরএস বানাতে গেলে, এটা আমি তোমাদের সাথে এক্সট্রাভাবে শেয়ার করেছি ডেটাটা, 1 লিটার জলের ক্ষেত্রে, আর জলটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, খাদ্য লবণ 2 চা চামচ, চিনি 8 চা চামচ বা 20 গ্রাম, আর সোডিয়াম সাইট্রেট বা কয়েক ফোঁটা লেবুর রস, এইটা দিলে বাড়িতে ওআরএস তৈরি করা যাবে। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোন কোন রোগে খাদ্যে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়? মানে প্রোটিনটাকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ 20 গ্রাম থেকে 40 গ্রামের মতো প্রোটিন তাকে দেওয়া হয়। আর সেগুলো একদম সহজপাচ্য প্রোটিন থাকে, যেমন চুনো মাছ বা চারা মাছ, এই জাতীয় জিনিস তাদেরকে দেওয়া হয়ে থাকে। সেটাকে প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য, মানে প্রোটিন একেবারে দেওয়া হয় না তা না, দেওয়া হয় সামান্য পরিমাণে। অ্যাকিউট গ্লোমিউরোনেফ্রাইটিস আর হেপাটিক কোমা আর ক্রনিক ইউরেমিয়া প্রভৃতি রোগের ক্ষেত্রে প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য প্রদান করা হয়। আচ্ছা, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত খাদ্য প্রদান কোন কোন রোগের করা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু প্রশ্নের উত্তর নয়, এটা এক্সট্রা করে একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। বলা যায় না পরীক্ষায় প্রোটিন নিয়ন্ত্রিত না দিয়ে কার্বোহাইড্রেট দিয়ে দিল। তো সেটা সাধারণত মির্গি রোগী বা ডায়াবেটিস আর মেধাধিক্য রোগীদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়? গাউট এবং ইউরোলিথিয়াসিস রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়। পরের প্রশ্নটা রয়েছে, আলো আঁধারির পরীক্ষা কাকে বলে? দেহে ভিটামিন এর অভাবজনিত সমস্যা নিরূপণের জন্য যে পরীক্ষা করা হয় তাকে আলো আঁধারির পরীক্ষা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, রক্তাল্পতার লক্ষণ জানতে চাওয়া হয়েছে। তো এখানে মাথা ধরা এবং সামান্য পরিশ্রমে হাঁপ ধরা, রক্তাল্পতা বাড়তে থাকলে অনিদ্রা, বদহজম, ক্ষুধার অভাব এগুলো দেখা দেয়। অনেক ক্ষেত্রে পেটের গণ্ডগোল দেখা দেয় এবং হাত পায়ে আঙুলে ঝিঝি লাগার মতো অনুভূতি হয়। চুলের বৃদ্ধি হয় না এবং ত্বকে বর্ণ হলদে ধারণ করে, মানে ত্বকটা ফ্যাকাশে হয়। পরের প্রশ্ন যেটা রয়েছে, রক্তাল্পতার 4টি কারণ জানতে চাওয়া হয়েছে। আহার্য সামগ্রীতে লৌহের অভাব, 2 হচ্ছে উপযুক্ত মাত্রায় লৌহের বিশেষণ না ঘটা, মানে শরীর শোষণ করছে না, খাবারের মধ্যে হয়তো আছে, শরীর চুষে সেটাকে নিতে পারছে না, তাই বলেছি উপযুক্ত মাত্রায় লৌহের বিশোষণ না ঘটা। রক্তকণিকার বিনাশ ঘটে যাওয়া বা ধ্বংস হওয়া, অস্থিমজ্জার ত্রুটি আর ফলিক অ্যাসিডের অভাব, এগুলোর জন্যও কিন্তু রক্তাল্পতা হয়ে থাকে, রক্তাল্পতার কারণ। পরের প্রশ্নটা রয়েছে, T3 ও T4 হরমোন কাকে বলে? আমরা অলরেডি আগে দেখেছি। ট্রাই আয়োডোথাইরোনিন হচ্ছে T3 আর থাইরক্সিন হচ্ছে T4। অনুপূরক খাদ্য কাকে বলে? পরের প্রশ্ন, যেসব খাদ্যের দ্বারা কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি সামগ্রী গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি থাকে তা পূরণ করার জন্য যে খাদ্যের ব্যবস্থা করা হয় তাকে অনুপূরক খাদ্য বলে। আর পরেরটা রয়েছে, অথবাতে দ্বিপ্রাহরিক খাদ্য পরিকল্পনা অর্থাৎ MDM, মিড ডে মিল, এর মূল উদ্দেশ্য কী? প্রাথমিক বিদ্যালয় স্তরে ছেলেমেয়েদের পুষ্টির মান উন্নয়ন করা, আর দ্বিতীয় হচ্ছে বিদ্যালয়ের সামাজিক পরিবেশকে তুলনামূলকভাবে বেশি উন্নত করা।
পরের প্রশ্ন রয়েছে, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কী? জনস্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গড়ে ওঠা বা প্রচার করা, আর অপুষ্টি প্রতিরোধ ও দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ। পরের প্রশ্ন রয়েছে, রান্নাঘর সংলগ্ন বাগান বলতে কী বোঝো? রান্নাঘরের পাশে প্রাত্যহিক রান্নার উপকরণ হিসাবে ব্যবহৃত বিভিন্ন ফলমূল ও শাকসবজি যোগান দেওয়ার জন্য এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধির জন্য রান্নাঘরের পাশেই যে বাগান থাকে তাকে রান্নাঘর সংলগ্ন বাগান বলা হয়। তো বন্ধুরা, এখানেই তোমাদের এই পেজের সমস্ত প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা